হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে WBJEE এর যে কাউন্সেলিং হবে তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। A to Z ডিটেলসে বলবো যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে চয়েস ফিলিং করতে হবে, কিভাবে আপগ্রেডেশন করতে হবে, কিভাবে ভর্তি হতে হবে, সমস্ত কিছু ডিটেলসে বলবো। কিভাবে ক্যান্সেল করতে হবে অ্যাডমিশন না নিতে চাইলে, মব আপ রাউন্ড পর্যন্ত সমস্ত কিছু কী করতে হবে বলবো। এখান থেকে যে পিডিএফটা অফিসিয়াল বেরিয়েছে নোটিফিকেশনটা কাউন্সেলিংয়ের জন্য, সেটা 10 পেজের একটা পিডিএফ আছে। সেখানে সমস্ত ডিটেলস লেখা আছে, সেটা প্রত্যেকটা লাইনকে বুঝিয়ে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু তোমাদের কাজে লাগবে। তো কাউন্সেলিংয়ের আগে অবশ্যই এটা দেখবে, এই ভিডিওটা ভালো করে দেখবে, তোমাদের সমস্ত কোশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করছি, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে যে বলা হচ্ছে WBJEE, তার কাউন্সেলিংয়ের পিডিএফ এটা ডাউনলোড করা হয়েছে wbjeeb.in, 3 তারিখে বেরিয়েছে এটা। তো এখানে বলা হচ্ছে যে এই যে টাইমটা দেওয়া আছে, এই টাইম টেবিলটা তোমাদেরকে বেরিয়ে দিয়েছে। একটা ভিডিও করেছিলাম এর আগে, সেখানে টাইম টেবিল বলা হয়েছে যে কবে রেজিস্ট্রেশন হবে, 13 থেকে 16 তারিখ পর্যন্ত। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড কবে হবে তার ডেটও বেরিয়ে গেছে। তো তার একটা ভিডিও বানিয়েছি, তো সেটাও দেখে নেবে। তো এখানে বলা হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তো এটা পশ্চিমবঙ্গ কারা নিয়ন্ত্রণ করে এখানে লেখা আছে, এগুলো তোমাদের অতটা ইম্পর্টেন্ট না। কারা কারা অ্যাডমিশন নিতে পারবে, তো ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, আর্কিটেকচার, এই সমস্ত কোর্সে ভর্তি হওয়া যাবে। আর এর জন্য বিভিন্ন গভর্নমেন্ট কলেজ, তারপর নন গভর্নমেন্ট কলেজ অনেকেই পার্টিসিপেট করে। তো তোমরা যখন কাউন্সেলিং করবে, কাউন্সেলিংয়ের আগে তোমাদেরকে কলেজের লিস্ট দিয়ে দেওয়া হবে চয়েস ফিলিংয়ের সময়, তখন তোমরা দেখে নিতে পারবে এবং তার মধ্যে থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। তো এরপরে আসছে পরের বিষয়টা, যে কি এখানে বলা হচ্ছে দুটো ফেজে তোমাদের কাউন্সেলিংটা হবে, 2 সেপারেট ফেজ, একটা ফেজ 1, একটা ফেজ 2। ফেজ 1 যেটা হবে, সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের কাউন্সেলিং হবে শুধুমাত্র যারা আর্কিটেকচারের কোর্স করবে তাদের বাদে, আর যারা JEE মেন স্টুডেন্ট আছে তারা বাদে। JEE মেন আর আর্কিটেকচার এদের কাউন্সেলিংটা ফেজ 2তে হবে। আর ফেজ 1-এ তোমাদের বাকি ইঞ্জিনিয়ারিংয়ের যে অন্য অন্য ডিপার্টমেন্ট আছে, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ফার্মেসি, এই সমস্ত ডিপার্টমেন্টের কাউন্সেলিং ফার্স্ট ফেজে হবে। আর আর্কিটেকচার আর JEE মেনের জন্য সেকেন্ড ফেজে হবে। এখানে যে নোটিফিকেশনটা আছে সেটা হয়েছে ফেজ 1-এর জন্য, অর্থাৎ আর্কিটেকচার আর JEE মেন ছাড়া যাদের কাউন্সেলিং হবে তাদের। তো এখানে তাদের জন্য বলা হবে। আর ফেজ 2-এর জন্য আলাদা নোটিফিকেশন পরে বেরোবে। তো এবার বলেছে রুলস অ্যান্ড গাইডলাইন্স, যে কিভাবে কি হবে। তো তোমাদের যে কাউন্সেলিংটা, যে রেজিস্ট্রেশন করতে হবে, চয়েস ফিলিং, তারপর অ্যালটমেন্ট, কোন কলেজটা পেলে, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স, এটা আস্তে আস্তে সব বলবো, পুরোটা বুঝতে পারবে। তারপর অ্যাডমিশন, এই সমস্ত কিন্তু শুধুমাত্র অনলাইনেই হবে, সমস্ত কিছু অনলাইনেই হবে। কিন্তু শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের জিনিসটা যেটা আছে সেটা কলেজে গিয়ে ভেরিফাই করে আসতে হবে। তো আস্তে আস্তে সবই বলবো, সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। আর তারপরে কি বলছে, দ্য কাউন্সেলিং উইল বি ফর অ্যাডমিশন ইন দ্য ইনস্টিটিউটস অ্যান্ড কোর্স অ্যাজ মেনশনড ইন দ্য অ্যাপ্রুভড সিট ম্যাট্রিক্স রিসিভড ফর দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড পাবলিশড ইন বোর্ড WWWBJEB। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন লিস্ট দিয়ে দেবে যে সমস্ত কলেজ পার্টিসিপেট করছে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, তোমরা কাউন্সেলিংয়ে চয়েস ফিলিংয়ের সময় পেয়ে যাবে। তো ওগুলোর মধ্যেই সিলেক্ট করতে হবে, তোমরা পেয়ে যাবে, সমস্ত কলেজই থাকবে ওর মধ্যে। আর এখানে বলছে তোমাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, তারপর তোমাদের র্যাঙ্ক কার্ড লাগবে। তো তোমরা র্যাঙ্ক করেছো তারপরেই তোমরা কাউন্সেলিংয়ে যাবে, এটা কমন ব্যাপার। এরপরে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 3টে ধাপে হবে। একটা হচ্ছে অ্যালটমেন্ট, কোন কাউন্সেলিংয়ে চয়েস ফিলিং করার পর তুমি একটা কলেজ পাবে, অ্যালটমেন্ট হবে। তুমি তার থেকে আরও ভালো কলেজ নিতে চাও, তো আপগ্রেডেশন হবে তার জন্য। আর তাতেও তার থেকে আরও ভালো নিতে চাও, কিংবা কোনো কলেজ পাওনি, তারপরে হবে সেটা মপ আপ। 3টে ধাপে হবে। তো রেজিস্ট্রেশন, এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন ইজ অ্যালাউড অনলি অ্যাট দ্য বিগিনিং অফ ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডের প্রথমেই রেজিস্ট্রেশন হবে 13 থেকে 16 তারিখের মধ্যে। রেজিস্ট্রেশন কিন্তু পরে আর করা যাবে না। রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন। কাউন্সেলিং আর অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক। এ নন রেজিস্টার্ড ক্যান্ডিডেট উইল নট বি অ্যালোটেড অ্যানি সিট অ্যাট অ্যানি রাউন্ড আন্ডার অ্যানি সার্কামস্ট্যান্সেস। কোনোভাবেই কোনো রাউন্ডে সে অন্য কোনো আর কলেজের জন্য কিংবা অন্য কোনো রাউন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। 13 থেকে 16 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনটা অবশ্যই করবে। তোমাদের যদি মনে দ্বন্দ্ব থাকে যে করবো কি করবো না, কলেজে ভর্তি হবো কি হবো না, তাও রেজিস্ট্রেশনটা করবে। কারণ পরবর্তীকালে যদি তোমার ইচ্ছে হয় যে আমি
ভালো ভর্তি হতে চায় বা রাউন্ডে টুয়ে পার্টিসিপেট করতে চায়, কিন্তু তখন আর রেজিস্ট্রেশন করা হবে না। তাই রেজিস্ট্রেশনটা অবশ্যই করবে, মাত্র 300 টাকা লাগবে, কিন্তু রেজিস্ট্রেশনটা করবে। রেজিস্ট্রেশন কিন্তু না করলে কাউন্সিলিং অ্যাডমিশন কিছুই হবে না। এরপরে কি বলছে, দ্য বোর্ড উইল নট কনভার্ট অ্যানি ভ্যাকান্ট সিট। এখানে বলা হচ্ছে যে যে খালি জায়গা যদি থাকে, তো হয়তো কোনো ক্যাটাগরি ওবিসির কিছু জায়গা খালি থেকে গেছে, তো সেটা জেনারেলে কনভার্ট হবে না, এটাই বলা হচ্ছে। বা টিএফডাব্লিউর কোনো ক্যাটাগরি অন্য কোনো ক্যাটাগরিতে কনভার্ট হবে না, এগুলো তোমাদের অতটা ইম্পর্টেন্ট না। এরপরে কি বলা হচ্ছে, রেজিস্ট্রেশন। এবার তোমাদের প্রথম এবং সবচেয়ে ভাইটাল রেজিস্ট্রেশন ধাপটা আসছে। তো এটা ডিটেলসে বলবো কি কি আছে, কি করতে হবে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার সময় তোমাদের পার্সোনাল ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাড্রেস এগুলো লিখতে হবে। রেজিস্ট্রেশন সময় 13 থেকে 16 তারিখের মধ্যে WBJE-তে রেজিস্ট্রেশনের যে সাইট সেটা খুলে যাবে, তোমাদের রেজিস্ট্রেশন এগুলো দিতে হবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার কারণ কি, যে রিফান্ডের জন্য। হয়তো তুমি কোনো কারণে শেষ রাউন্ড পর্যন্ত কাউন্সিলিং করলে, কিন্তু তুমি কোনো কলেজ পেলে না, কিংবা এমন কলেজ পেলে যেটা তুমি ভর্তি হতে চাও না, তো তোমাদেরকে যে টাকাটা দিতে হয় সিটটাকে ধরে রাখার জন্য 5,000 টাকা, সেটা আবার রিফান্ড তুমি ব্যাক পেয়ে যাবে। তো এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হয়। ক্যান্ডিডেটকে তার রোল নাম্বার, তারপর র্যাঙ্ক, এগুলো সমস্ত কিছু প্রোভাইড করতে হবে। তার সঙ্গে ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিটে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, সমস্ত কিছু তাদের রেজিস্ট্রেশনের সময় লিখতে হবে। আর কি কি করতে হবে, যে তার আর বলা হচ্ছে এখানে যে সমস্ত ইনপুট যেগুলো আছে সেগুলো কিন্তু কোনো কারেকশন করা যাবে না, কোনো কারেকশন হবে না ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশনের সময়। রেজিস্ট্রেশন তাই বলছে খুব ভালোভাবে করবে। 16 তারিখের পরে কিন্তু আর কারেকশন করা যাবে না, এবং কোনো যদি ভুল হয়ে যায় রং ইনপুটের জন্য, তাহলে WBJE কিন্তু এর জন্য কোনো দায়ী নয়, তখন তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। WBJE বোর্ড এর জন্য কোনো দায়ী থাকবে না। তাই ভালো করে দেখে শুনে সমস্ত কিছু বারবার চেক করে ডিটেলস লিখবে। ভুল হয়ে গেলে কিন্তু সমস্ত কিছু চলে যাবে, কিছু করার থাকবে না। আর কি ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখে দেখে ভালো করে লিখবে, কারণ সাব ক্যাটাগরি পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না। তোমার যদি ওবিসি থাকে, জেনারেল থাকে, তুমি জেনারেল করতে চাও, তো ভেবে চিন্তে করবে যে কী করব, পরবর্তীকালে ক্যাটাগরি চেঞ্জ যাবে না। এবার নেক্সট যে ধাপ সেটা হলো চয়েস ফিলিং। তো রেজিস্ট্রেশনটা বুঝতে পারলে কী কী করতে হবে, আর রেজিস্ট্রেশনটা অবশ্যই করবে, দ্বন্দ্বের মধ্যে থাকলেও করবে। এবার হচ্ছে চয়েস ফিলিং, মানে কি, যে তুমি রেজিস্ট্রেশন করলে এরপরে তোমার তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো কলেজ আছে। এবার তুমি তো জানো না যে আমি কোন কলেজ পাবো, তুমি যে কলেজটা সবচেয়ে আগে চাও সেটাও সিলেক্ট করবে, আর যে কলেজটা তুমি পেলে একটা হলো সেগুলো চয়েস করবে। চয়েস কিন্তু ম্যাক্সিমাম যত ইচ্ছা করা যাবে চয়েস ফিলিং, আর যেগুলো চয়েস করবে ওর মধ্যেই থেকে কিন্তু কোনো একটা সিলেক্ট হবে যদি তোমার র্যাঙ্ক ভালো থাকে। চয়েসের বাইরে কিন্তু তোমার র্যাঙ্ক যদি সিলেক্ট না করো, তো তুমি কোনো কলেজ পাবে না। এর জন্য চয়েস ফিলিং করবে, ঠিক আছে, যতটা ম্যাক্সিমাম পারা যায়। এখানে লেখাই আছে অল চয়েসেস হবে। তো তোমাকে বলা আছে যে সমস্ত ইনস্টিটিউট আর কোর্সের লিস্ট থাকবে, তো তার মধ্যে থেকে তোমাকে চয়েস করতে হবে। এবার বলছে যে যে ইনস্টিটিউট বা কোর্স আছে এগুলোকে কিন্তু তোমাকে অ্যারেঞ্জ করতে হবে তোমার প্রায়োরিটির ওপর ভিত্তি করে, তোমার অর্ডার অফ প্রায়োরিটি। অর্থাৎ কি, তুমি যে কলেজটা বা যে কোর্সটা সবচেয়ে বেশি চাও সেটা সবার ওপরে রাখবে। হয়তো তুমি যাদবপুর কলেজ চাও, যাদবপুর কলেজে যে তুমি কম্পিউটার সায়েন্স চাও, তো কম্পিউটার সায়েন্স যাদবপুরে সবচেয়ে উপরে রাখবে। তারপরে তুমি ইলেকট্রিক্যাল চাও, তার কম্পিউটার সায়েন্সের নিচে রাখবে ইলেকট্রিক্যাল। তারপরে তুমি মেকানিক্যাল চাও, তার নিচে রাখবে মেকানিক্যাল। এভাবে তুমি কম্পিউটার সায়েন্স যেহেতু সবচেয়ে আগে চাইছো, তাই কম্পিউটার সায়েন্সটা উপরে রাখবে। কিংবা তুমি যাদবপুর চাইলে, তুমি হয়তো তারপরে বহরমপুর চাইছো, তো বহরমপুরটা যাদবপুরের নিচে রাখবে। তো যেটা তুমি সবচেয়ে আগে চাও সেটা সবার উপরে রাখবে, আর যেটা তুমি একটু কম চাও সেটা নিচে থাকবে। আর ম্যাক্সিমাম করবে। বলাই আছে এখানে, if a candidate does not give any choice, obviously he or she will not be given any allotment. তুমি যদি চয়েস না দাও তো তোমার কোনো কলেজ পাবে না, এটা বলা হচ্ছে কমন ব্যাপার। দ্য চয়েস আর শোন অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে, ABCD অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে, কিন্তু তোমার নিজেকে অ্যারেঞ্জ করে দিতে হবে, তোমার যেটা সবচেয়ে ভালো সে অনুযায়ী তোমাকে সাজিয়ে নিতে হবে, এটাই বলা হচ্ছে। আর এখানে কি বলা হচ্ছে, TFW সিট যদি থাকে তাদের জন্য সেপারেট চয়েস থাকবে। তো তোমাদেরকে TFWতে দুটোই, এদার TFW আর নন TFW যদি থাকে তাহলে বোথ সিলেক্ট করতে হবে, অর্থাৎ TFW নন TFW দুটোই সিলেক্ট করতে হবে। এর ফলে কী হবে, যে যদি তোমার TFWতে কোনো সিট পেয়ে যাও তো তুমি TFWতে পেয়ে যাচ্ছ, আর যদি TFW সিট, কিন্তু যদি তুমি নন TFW সিলেক্ট করো তাহলে TFW সিট ফাঁকা থাকলেও কিন্তু পাবে না। তার জন্য TFW দুটোই সিলেক্ট করবে, ঠিক আছে, আর দুটোর অপশন থাকবে, এটাই বলা হচ্ছে এখানে। আর এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটসকে জুডিশিয়াস অ্যান্ড কশিয়াস হোয়াইল সিলেক্টিং দ্য চয়েস,
ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ ইনস্টিটিউট বা ব্রাঞ্চ, যত ইচ্ছা তুমি চয়েস করতে পারো, চয়েসের কোনো লিমিট নেই আর কোনো টাকাও লাগে না। অলওয়েজ গেট অ্যান অ্যালটমেন্ট, এবং যত বেশি তুমি চয়েস করবে তত তোমার কোনো একটা কলেজ পাওয়ার, কোনো একটা ব্রাঞ্চ পাওয়ার সম্ভাবনাটা কি বেড়ে যাবে। আর তোমার যে আপগ্রেডেশন যে অপশন থাকবে সেটা ফলে একটা তুমি অন্য কোনো ব্রাঞ্চ পেয়েও যেতে পারো। আর ক্যান্ডিডেটসকে বলা হচ্ছে মিনিমাম তো 20টা চয়েস করবেই মিনিমাম, আর ম্যাক্সিমাম তুমি যত ইচ্ছা করতে পারো। এরপরে আসছে চয়েস লকিং। তো চয়েস ফিলিং হয়ে গেল, বলা হচ্ছে যতগুলো ইচ্ছা চয়েস করতে পারো, আর যেগুলো তুমি সবচেয়ে আগে চাইছো সেগুলো উপরে রাখবে, আর তারপরে তোমার প্রায়োরিটির উপর ভিত্তি করে সেগুলো সাজাবে, ঠিক আছে, এটাই বলা হচ্ছে। আর এবার হচ্ছে চয়েস লকিং। চয়েস লকিং মানে কি, চয়েস তুমি ফিল করেছো, এবার তোমাকে চয়েসগুলো লক করে দিতে হবে যে এটা তোমার ফাইনাল চয়েস, ঠিক আছে। চয়েস লক করা হয়ে গেলে আর কিন্তু চেঞ্জ করা যাবে না। আর যে দিন থাকবে লাস্ট ডেট, তার আগে যদি তুমি চয়েস না করো লক, তাহলে অটোমেটিক চয়েস লক হয়ে যাবে আর ফাইনাল হয়ে যাবে, তারপরে সেটা আর কোনো চেঞ্জ করা যাবে না। তাই চয়েস লক করার আগে একবার চেক করে নেবে যে তোমার যে প্রায়োরিটির যে সেটা ঠিক আছে কিনা, সবার তুমি যেটা চাইছো সেটা সব উপরে আছে কিনা। তো চয়েস লক হয়ে গেল। এবার আসছে রাউন্ড টু অ্যালটমেন্ট। রাউন্ড টু অ্যালটমেন্ট, যে রাউন্ডে তুমি কোন কোন পেলে, কলেজ পেলে। তো অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা 19 তারিখে হয়তো বেরোবে, যে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার্ড আর প্রি শিডিউল ডেট 19 তারিখে বেরোতে পারে হয়তো। অ্যালটমেন্ট ইজ গিভেন বেসড অন ইনফরমেশন প্রোভাইড দ্য ইফ অ্যাট অ্যানি ইজ ফাউন্ড। এখানে বলা হচ্ছে যে তুমি অ্যালটমেন্ট করেছে, একটা কলেজ পেয়ে গেছো, কিন্তু দেখা গেলো যে তোমার যে ইনফরমেশন দেওয়া ছিল সেগুলো ভুল আছে, ইনএলিজিবল, এবং তুমি সেই কলেজের জন্য যোগ্য না, তাহলে কি তোমার অ্যালটমেন্ট এবং অ্যাডমিশনটা কি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাই ভালো করে দেখে শুনে কোনো ভুল তথ্য দেবে না, কিন্তু কোনো ভুল ইনফরমেশন দেবে না। ক্যান্ডিডেট উইল লগ ইন টু চেক দেয়ার অ্যালটমেন্ট, দ্য অ্যালটমেন্ট স্ট্যাটাস উইল শো দ্য ইনস্টিটিউট অ্যান্ড কোর্স। তো তোমরা লগ ইন করে চেক করতে পারো যে কোন ইনস্টিটিউট এবং কোন কোর্স পেয়েছো, সেটাই বলা হচ্ছে। তোমরা একটা অ্যালটমেন্ট স্লিপ তোমাদেরকে প্রিন্ট আউট করে বেরো করে নিতে হবে। এবার বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট পে এ সিট অ্যাকসেপ্টেন্স ফি অফ 5,000, ডাউনলোড দ্য অ্যালটমেন্ট লেটার, ফেলিং হুইচ হি অর সি উইল নট বি কনসিডার ফর সিট অ্যালটমেন্ট অ্যাট অ্যানি ফিউচার রাউন্ড। এবার বলা আছে তুমি কোনো একটা কলেজ পেলে, হয়তো তুমি 10 নম্বর যে কলেজটা সিলেক্ট করেছিলে তোমার চয়েস ফিলিংয়ে, সেই কলেজটা পেলে, তো সেই কলেজটাকে ধরে রাখার জন্য এবং পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করার জন্য তোমাকে কি করতে হবে, 5,000 টাকার অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে। তুমি যদি পরবর্তীকালে ভর্তি নাও হতে চাও তো এটা তুমি ব্যাক পেয়ে যাবে, রিফান্ড পেয়ে যাবে, কিন্তু তোমাকে ধরে রাখার জন্য 5,000 টাকা দিতে হবে, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। এরপরে আসছে দেয়ার ফর দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট। এবার কি বলা হচ্ছে, তোমাকে যে কলেজটা তুমি অ্যালটমেন্ট হলো, 10 নম্বর কলেজটা অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু তুমি চাইছো যে তোমার 2 নম্বর বা 1 নম্বর কলেজটা অ্যালটমেন্ট হোক চয়েস ফিলিংয়ে। তো তোমাকে কি 10 নম্বর কলেজ যেটা অ্যালটমেন্ট হয়েছে, হয়তো তুমি বহরমপুরে একটা কলেজ পেলে, কিন্তু তুমি যাদবপুর পেতে চাও, তো বহরমপুর কলেজে গিয়ে তোমাকে রিপোর্ট করে আসতে হবে তোমার অ্যালটেড ইনস্টিটিউটে, সেখানে অ্যালটমেন্ট লেটার নিয়ে যেতে হবে, অন্য অন্য ডকুমেন্ট নিয়ে যেয়ে ভেরিফাই করতে হবে, এবং সেখানে তোমাকে অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে সিটটাকে ধরে রাখতে হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অ্যালটমেন্ট লেটার নিয়ে যেতে হবে তোমার সিটটাকে ধরে রাখার জন্য, তাহলে তুমি পরবর্তী রাউন্ডে আবার আপগ্রেডেশন করতে পারবে। আর আপগ্রেডেশন করলে তোমার হয়তো তুমি যাদবপুরে পেয়েও যেতে পারো পরবর্তী রাউন্ডে, কিন্তু ধরে রাখার জন্য আর পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করার জন্য অবশ্যই তোমাকে যেটা পাবে প্রথমবারে সেটাকে ধরে রাখার জন্য 5,000 টাকা অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে আর রিপোর্ট করে আসতে হবে কলেজে। এরপরে কি বলা হচ্ছে যদি তুমি উইথড্র করতে চাও, যে তুমি 10 নম্বর একটা কলেজ পেলে যে কলেজটা তুমি ভর্তি হতে চাও না, বা এমন একটা ব্রাঞ্চ পেলে বা এমন একটা নন গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে যেটা তুমি ভর্তি হতে চাও না, তো তুমি চাইলে তুমি উইথড্র করতে পারো। তুমি পুরো উইথড্র করে নিলে যে আর কাউন্সিলিংও করবো না, আমি আবার কোচিং নিব বা আমি অন্য কোনো কোর্সে ভর্তি হব, তো তুমি উইথড্র করে নিতে পারো। আর এটা কিন্তু যদি তুমি রেজিস্ট্রেশন করা থাকে তো তুমি মপ আপ রাউন্ডে আবার পার্টিসিপেট করতে পারবে, কিন্তু রাউন্ড 2-এ পার্টিসিপেট করতে পারবে না উইথড্র করে নিলে। তো এরপরে আসছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ডকুমেন্ট ভেরিফিকেশন তো বললাম যে তুমি যে কলেজটা বা যে ইনস্টিটিউট পারবে সেখানে রিপোর্ট করতে হবে, সেখানে তোমাকে একটা ডেট দিয়ে দেবে, ডেটটা দেওয়া থাকবে, সেখানে তোমার অ্যালটমেন্ট লেটার, তারপর সমস্ত একাডেমিক অন্যান্য যে ডকুমেন্টস আছে সেগুলোকে নিয়ে যেতে হবে কলেজে, এবং ফিজিক্যাল ভেরিফিকেশন ওরা কিন্তু চেক করবে, আসল এবং জেরক্স সব নিয়ে যাবে, ওরা সব ভালো করে দেখবে যে সব কিছু ঠিক আছে কি না, চেক করবে।
আর এটা কোভিড-19 মেনে চলতে হবে, এটা তো একটা নতুন ব্যাপার। আর ক্যান্ডিডেটকে কী করতে হবে, অরিজিনাল এবং অন সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টও নিয়ে যাবে আর জেরক্সও নিয়ে যাবে, যেখানে তোমার নিজের সই করা থাকবে। আর কী কী নিয়ে যেতে হবে এখানে বলা আছে, ক্লাস 10-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট যেটা তুমি ভিডিও থেকে পেয়ে যাবে, আর এসসি এসটি ওবিসি যদি থাকে তো তার ক্যাটাগরি সার্টিফিকেট, পিডাব্লিউ যদি থাকে তো পিডাব্লিউডি সার্টিফিকেট, আর টিএফডাব্লিউ যদি থাকো তো টিএফডাব্লিউ সার্টিফিকেট, যে ইনকাম সার্টিফিকেটটা থাকে সেগুলো নিয়ে যেতে হবে, এবং অরিজিনাল এবং জেরক্স দুটোই। এবার বলা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী হতে পারে। তুমি দেখা গেলো তুমি এলিজিবল না, তুমি ভুলভাল ইনফরমেশন দিয়েছিলে, তো তোমার কি সেক্ষেত্রে তোমার অ্যালটমেন্টটা কি ক্যান্সেল হয়ে যাবে, আর তুমি ফিউচারে অন্য রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। তাই ভালো করে সমস্ত কিছু দেখে শুনে। আর বলা হচ্ছে যে তুমি কোনো একটা রিজার্ভ ক্যাটাগরিতে অ্যালটমেন্ট হলে, এসসি এসটি ওবিসি, কিন্তু তুমি তোমার যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটা কিন্তু তুমি দেখাতে পারলে না, আনএবল টু প্রডিউস প্রপার ক্যাটাগরি সার্টিফিকেট, তোমার যে অ্যালটমেন্ট সেটা ক্যান্সেল হয়ে যাবে, আর তুমি অটোমেটিক জেনারেল ক্যান্ডিডেটে হিসাবে গণ্য হবে, কিন্তু সেটা তুমি নেক্সট রাউন্ডের জন্য, তুমি সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করতে পারবে, এবং তখন তুমি জেনারেল হিসাবে তোমাকে ধরা হবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন যদি হয়ে যায় তাহলে কী কী করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, সব কিছু ঠিকঠাক আছে, তোমার কোনো প্রবলেম নেই সব, তাহলে সেক্ষেত্রে কী হবে যে তোমাকে একটা সিট যেটা দেওয়া আছে সেখানে তোমাকে অ্যাকসেপ্টেন্সেস ফি দিয়ে তোমাকে ভর্তি হতে হবে 5,000 টাকা দিয়ে। আর তোমাকে তারপর কি আপগ্রেডেশন একটা অপশন থাকবে, অপশন ফর আপগ্রেডেশন থাকবে, সেখানে তোমাকে ইয়েস অর নো যে কোনো একটা করতে পারো। যদি তুমি নো করো তাহলে তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল, তুমি সেই ইনস্টিটিউটে তুমি ভর্তি হয়ে গেলে, আর তোমার সমস্ত কিছু দেখে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি তুমি ইয়েস করো তাহলে কি হবে, ইয়েস করলে তুমি সেকেন্ড রাউন্ডে বা মপ আপ রাউন্ডের জন্য যোগ্য হলে আবার তুমি সেকেন্ড রাউন্ডে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। আর তোমার সেটা চয়েস ফিলিং অনুযায়ী তোমার 10 নম্বর হয়তো তুমি একটা পেয়েছিলে, তুমি সেটা হয়তো সেকেন্ড রাউন্ডে গিয়ে 5 নম্বর পেয়ে গেলে, মপ আপ রাউন্ডে গেলে তোমার 2 নম্বর চয়েসের কলেজটা পেয়ে গেলে। তো এইভাবে তুমি আপগ্রেড ইয়েসও করতে পারো। তো তোমরা যদি ভালো কলেজ পেতে চাও তো শেষ পর্যন্ত পার্টিসিপেট করবে, শেষ পর্যন্ত মপ আপ রাউন্ড পর্যন্ত তোমরা কাউন্সিলিং করবে, অনেকে ভালো কলেজ পেয়ে যায়, কারণ মাঝ রাস্তায় অনেকে ছেড়ে চলে যায়, অনেকে অন্য কোর্স নিয়ে নেয়। এরপরে বলা হচ্ছে কি, ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড এ সিট সেকেন্ড লেটার চয়েস। তো এবার বলা হচ্ছে তুমি সেকেন্ড চয়েসে তুমি একটা পেলে, তো তুমি চাইলে তুমি ভর্তি হতেও পারো, আর চাইলে তুমি সেটাকে কী করতে পারো যে মপ আপ রাউন্ডে পার্টিসিপেটও করতে পারো। এটাই বলা হচ্ছে, যেটা বললাম ওটাই। আপগ্রেডেশন যদি ইয়েস করো তো তুমি সেটা সেকেন্ড রাউন্ডের জন্য আবার তুমি পার্টিসিপেট করতে পারবে, এগুলো বলা হচ্ছে। আর আর যদি তুমি আপগ্রেডেশন ইয়েস না করো তো তুমি সেই কলেজে ভর্তি হবে, এবং তুমি অন্য কোনো অ্যালটমেন্ট পাবে না, অন্য কোনো কলেজে অন্য কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এটা ছিল ফার্স্ট রাউন্ডের গল্প, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়ে গেলে তোমার হয়ে গেল, আর যদি তুমি ভর্তি হতে না চাও তো তোমার অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়ে আপগ্রেডেশন ইয়েস করে তুমি পরবর্তী রাউন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবার চলে এলো রাউন্ড 2। তাহলে রাউন্ড 1 কমপ্লিট হয়ে গেল, অনেকে ভর্তি হলো, অনেকে আপগ্রেডেশন ইয়েস করলো, অনেকে উইথড্র করে নিল, 3 রকম কাজ হতে পারে। এবার তুমি রাউন্ড 2, যারা আপগ্রেডেশন করেছিল রাউন্ড 2 তাদের কি হবে। তো রাউন্ড 2 কারা পার্টিসিপেট করতে পারবে, যারা ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পায়নি, কোনো কলেজ পায়নি, যে চয়েস দিয়েছিল কোনোটাই পায়নি, তার র্যাঙ্ক কম আছে, কোনো কলেজ পায়নি, তারা পার্টিসিপেট করতে পারবে। আর কারা পারবে পার্টিসিপেট করতে, যারা অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছিল রাউন্ড 1-এ, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল এবং তার 5,000 টাকা অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে ছিল, এবং আপগ্রেডেশন ইয়েস, আর তারা পার্টিসিপেট করতে পারবে। আর কারা পারবে, যারা রাউন্ড 1-এ কোনো কারণে অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে গেছিলো, হয়তো তুমি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেখাতে পারো নি, কোনো ভুল ছিল, তার জন্য তুমি সেকেন্ড রাউন্ডে আবার তুমি পার্টিসিপেট করতে পারো। এবার কি বলা হচ্ছে আর, যে দ্য অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য প্রি স্কেডিউল ডেট তো দিয়ে দিয়েছে, এর আগে একটা ভিডিও করেছি, দেখে নেবে। আর রাউন্ড 2 হচ্ছে লাস্ট এবং ফাইনাল নর্মাল রাউন্ড, আর অন্য কোনো আপগ্রেডেশন হবে না। পরবর্তীকালে মপ আপ রাউন্ড হতে পারে যদি সিট খালি থাকে, ঠিক আছে। যদি তোমার অ্যালটমেন্টটা আপগ্রেডেড হয়, দ্য আর্লিয়ার অ্যালটমেন্ট ইজ ক্যান্সেলড। এবার কি বলা হচ্ছে, তুমি ফার্স্ট রাউন্ডে 10 নম্বরের যে অপশান সেটা তুমি পেয়েছিলে, তুমি আপগ্রেডেশন গেস করলে সেকেন্ড রাউন্ডে গিয়ে তুমি 7 নম্বর যে চয়েস, তো বলা হচ্ছে তুমি হয়তো 10 নম্বর পেয়েছিলে, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে তুমি 7 নম্বর যে কলেজ সেটা পেলে,
কিন্তু তুমি পরবর্তীকালে জানছো 10 নম্বর কলেজটাই ভালো ছিল 7 নম্বরের থেকে, তুমি এবার চাইছো যে আমি 10 নম্বর কলেজটাই নেব, কিন্তু সেটা আর হবে না। আপগ্রেডেশন যদি একবার হয়ে যায় তো নেক্সট রাউন্ডে যেটা পাবে সেটাই নিতে হবে, তোমাকে 7 নম্বর কলেজটাই নিতে হবে, আর নয়তো তোমাকে কাউন্সিলিং ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তুমি আবার ব্যাক করে যে তুমি চাইছো 10 নম্বর কলেজটা নেব, সেটা কিন্তু হবে না, কারণ সেটা একটা অন্য কোনো ছেলে পেয়ে গেছে, এটাই বলা হচ্ছে এখানে, ঠিক আছে? তাই তোমরা ভেবেচিন্তে চয়েস ফিলিং করবে, আর দাদাদের কাছে যারা অভিজ্ঞ তাদের কাছে জেনে নেবে যে কোন কলেজটা ভালো, কোন কোর্সটা ভালো। কারণ একবার যদি আপগ্রেড হয়ে যায় তো সেটা কিন্তু আর দ্বিতীয়বার রিভার্স হবে না, ক্যান নট রিভার্স, ঠিক আছে? এটাই বলা হচ্ছে। দেয়ার ক্যান বি ফলোইং 3 আউটকামস অফ রাউন্ড 2 অ্যালটমেন্ট। রাউন্ড 2তে 3টে বিষয় হতে পারে। তো রাউন্ড 2 এর পরে 3টে বিষয় হতে পারে রাউন্ড 2 অ্যালটমেন্ট হওয়ার পরে। একটা হলো যে অ্যালটমেন্ট আপগ্রেডেড করলো এবং ক্যান্ডিডেট ফার্স্ট চয়েস পেয়ে গেল, এটা হলে তো খুবই ভালো। তুমি ফার্স্ট যে চয়েসটা ফিল করেছিলে সেটা পেয়ে গেলে, তার মানে তোমার তো যে কলেজটা চাইছিলে, যে কলেজটা, যে কোর্সটা চাইছিলে সেটা পেয়ে গেলে, তাহলে তুমি ভর্তি হয়ে গেলে, কলেজে গেলে, তোমার অ্যাডমিশন ফি জমা দিলে, সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করলে, অ্যাডমিশন নিয়ে নিলে, তোমার কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেল, তোমার অ্যাডমিশনও হয়ে যাবে কলেজে। আর তুমি মবা রাউন্ডে পার্টিসিপেট করতে চাও না, এটাও তুমি সেখানে বলে দেবে যে এটাই আমার ফাইনাল কলেজ ছিল, হয়ে গেল, তোমার কমপ্লিট হয়ে গেল কাউন্সিলিং। নেক্সট কী হতে পারে, অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড বাট নট টু দ্য ফার্স্ট চয়েস অর অ্যালটমেন্ট। কিংবা তোমার অ্যালটমেন্ট হলো, তো প্রথম রাউন্ডে 10 নম্বরের চয়েস পেয়েছিলে, দ্বিতীয় রাউন্ডে হয়তো তুমি 5 নম্বর চয়েসটা পেলে, কিন্তু তুমি 1 নম্বর চয়েসটা পেলে না, তো সেক্ষেত্রে কি তোমাকে আবার কলেজে যেতে হবে, তোমাকে অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, এবং বলতে হবে যে আমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাই, এটা আমার ফাইনাল কলেজ না, আমি এই কলেজে জাস্ট ধরে রাখার জন্য রাখছি, ঠিক আছে? আমি আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাই, এর জন্য তোমাদেরকে একটা ডকুমেন্টস দিবে, সেখানে লিখে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও কি না, ইয়েস করতে হবে ওখানে, তাহলে তুমি আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবং তোমার 5 নম্বর চয়েসটা পেয়েছিলে, তুমি হয়তো মপ আপ রাউন্ডে গিয়ে তুমি 1 নম্বর চয়েসটা পেয়েও যেতে পারো। আর কি হতে পারে, যে ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পায়নি, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে ফ্রেশ অ্যালটমেন্ট হলো, অর্থাৎ একটা কলেজ পেলো, কোনো একটা চয়েসের কলেজ পেলো, তো সেক্ষেত্রে কি তাকে ফার্স্ট রাউন্ডে যেমন প্রসিডিউর তেমনই করতে হবে, তাকে কলেজে যেতে হবে, তাকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশনে একই রকমভাবে রাউন্ড 1-এ যে সমস্ত বিষয়গুলো ঘটেছিল, এক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে, যে ডকুমেন্ট তোমার অ্যাকসেপ্টেন্স হয়ে গেল, সমস্ত কিছু ঠিক আছে, তো এবার তুমি চাইছো যে আমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাই, তো তুমি মপ আপ রাউন্ডে আবার পার্টিসিপেট করতে পারবে। তোমার সেখানে ইয়েস করে দেবে যে হ্যাঁ ছেলেটা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাই, সেখানে ইয়েস করবে, তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু দেখা গেল যে তুমি এলিজিবল না, তোমার কোনো ডকুমেন্ট ভুল আছে, কোনো ইনফরমেশন ভুল আছে, তো তুমি সেই সিট অ্যালটমেন্টটা পাবে না, রাউন্ডে সিট অ্যালটমেন্ট পাবে না। আর যদি দেখা যায় যে তুমি একটা রিজার্ভ ক্যাটাগরি ছিলে, এসসি এসটি ওবিসি, কিন্তু তুমি তোমার সার্টিফিকেট দেখাতে পারছো না, তো সেক্ষেত্রে তোমাকে কি জেনারেল হিসাবে গণ্য হবে, তুমি সেখানে বলবে যে আমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাই, এবং মপ আপ রাউন্ডে তোমাকে জেনারেল হিসাবে গণ্য করা হবে। আর আরেকটা কি হতে পারে, যে তুমি রিপোর্ট করলে না, তুমি একটা কলেজ করলে কিন্তু তুমি কলেজে রিপোর্ট করলে না, কলেজে গেলেই না, তুমি কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য গেলেই না, তো সেক্ষেত্রে তোমার যদি রেজিস্ট্রেশন করা থাকে আর সিট ফাঁকা থাকে, তো সেক্ষেত্রে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। এই 4টি ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? আমার বাস্তব অভিজ্ঞতা আছে, তাই এগুলো তোমাদেরকে বলতে পারছি এত ভালো করে। আর আরেকটা ঘটনা ঘটছে যে তুমি চাইছো যে তুমি উইথড্র করবে কাউন্সিলিং থেকে, সেকেন্ড রাউন্ডে তুমি তোমার মনের মতো কলেজ পেলে না, কিংবা এমন কলেজ পেলে যেখানে তুমি ভর্তি হতে চাও না, কিংবা তুমি কোচিং করতে চাও, অন্য কোনো কোর্স নিতে চাও, তো সেক্ষেত্রে তুমি ক্যান্সেলও করতে পারো। তুমি কাউন্সিলিং থেকে ক্যান্সেল করলে তোমাকে আর কাউন্সিলিং করলে না, তোমার অ্যাকসেপ্টেন্স ফি যদি তুমি ফার্স্ট রাউন্ডে জমা দিয়ে থাকো, তো সেটা কলেজকে জানাবে, কলেজ সেটা রিফান্ড করার ব্যবস্থা করে দেবে, 60 থেকে 90 দিনের মধ্যে পেয়ে যাবে টাকাটা। এবার আসছে মপ আপ রাউন্ড, তো সেকেন্ড রাউন্ডও কমপ্লিট হলো এইভাবে। তো এবার মপ আপ রাউন্ডের বিষয়টা আসছে, আর অনেকক্ষণ ধরে বলছি, একটু ভিডিওটা বড় হচ্ছে, আর ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি, তো ভিডিওটিকে লাইক করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে শেয়ার করো। মপ আপ রাউন্ডে কী হচ্ছে, যে পার্টিসিপেট মপ রাউন্ড হচ্ছে অপশনাল, যে মপ আপ রাউন্ডে তুমি পার্টিসিপেট করতেও পারো, নাও করতে পারো, আর মপ আপ রাউন্ড হতেও পারে, নাও হতে পারে। সেকেন্ড রাউন্ডে যদি সমস্ত সিট ফিল আপ হয়ে যায়, মপ আপ রাউন্ড নাও হতে পারে, ঠিক আছে? মপ আপ রাউন্ডের জন্য তোমাকে কত 200 টাকা জমা দিতে হবে, ঠিক আছে? মপ আপ রাউন্ডের জন্য 200 টাকা ফি জমা দিতে হবে। এবং তুমি যে পার্টিসিপেট করতে চাও মপ আপ রাউন্ডে উইংলেস, সেটাকে ইয়েস করতে হবে, যে সেকেন্ড রাউন্ডে গিয়ে বা ফার্স্ট রাউন্ডে গিয়ে ইয়েস করতে হবে যে হ্যাঁ আমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাই। আর একবার পার্টিসিপেট করতে ইয়েস করলে তুমি সেটা কিন্তু ক্যান্সেল করতে পারবে না, ক্যান নট বি রিভার্সড।
আর কি বলা হচ্ছে যে মপ আপ রাউন্ডে আবার নতুন করে চয়েস ফিলিং হবে। সেকেন্ড রাউন্ড তো হয়ে গেল, মপ আপ রাউন্ডে আবার নতুন করে চয়েস ফিলিং হবে। আবার তুমি কোন কলেজটা চাও সেটা সবার উপরে রাখবে। তারপর আস্তে আস্তে তোমার 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 চাওয়া অনুযায়ী যে কোন কলেজটা তুমি সবচেয়ে বেশি চাও, তোমার প্রায়োরিটি অনুযায়ী কলেজগুলোকে আবার সাজাবে, চয়েস ফিলিং আবার হবে। এরপরে কি বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট কনসিয়াসলি নোট দ্যাট, যে মপ আপ রাউন্ডে যদি তোমার কোনো একটা সিট পেয়ে যাও তো তুমি এটা বলতে পারবে না যে তোমার আর্লিয়ার সেটটা চাই। মানে একই রকম ঘটনা যে এর আগে ঘটেছিল ওটা, যে তুমি সেকেন্ড রাউন্ডে হয়তো তুমি 6 নম্বর কলেজটা পেলে, 6 নম্বর যে চয়েস করেছিলে কলেজটা সেটা পেলে, কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে আপগ্রেডেশন করে তুমি 3 নম্বর কলেজটা পেলে, 3 নম্বর চয়েস যেটা ছিল সেটা পেলে। তো তুমি সেক্ষেত্রে আর বলতে পারবে না 3 নম্বর কলেজটা পাওয়ার পরে যে আমি 6 নম্বর কলেজটা আবার ব্যাক চাই। 6 নম্বর কলেজটা আর ফেরত পাবে না, কেননা 6 নম্বর কলেজটা কিন্তু এখন অন্য একটা ছেলে পেয়ে গেছে, তাই এটা কিন্তু আর ব্যাক হবে না। ঠিক আছে, তাই ভালো করে ভেবেচিন্তে চয়েস ফিলিং করবে আর ভালো করে ডিসিশনগুলো নেবে সবার সাথে আলোচনা করে, কারণ একবার যদি আপগ্রেডেশন হয়ে নতুন কলেজ পেয়ে যাও তো পূর্ববর্তী কলেজটা পাওয়া যাবে না। সেটা সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের কলেজ পাবে না, মপ আপ রাউন্ডের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের কলেজ পাবে না, এটাই বলা হচ্ছে। এখানে এখানে এটাই বলা হচ্ছে যে তার সিটটা ব্যাক সে পাবে না, আর যে সিটটা সে পেয়েছে সেই সিটটাই তার ভ্যালিড থাকবে। সে যদি অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে আর ফিজিক্যাল রিপোর্টিং করে তাহলে সে সেই কলেজে ভর্তি হবে, আর যদি সে চায় তো সে কাউন্সিলিং ছেড়ে চলে যেতে পারে। ফলোইং গ্রুপস অফ ক্যান্ডিডেট আর মপ আপ রাউন্ডে কারা কারা যুক্ত হতে পারবে এখানে বলা হচ্ছে। সেকেন্ড রাউন্ডে কারা কারা পারবে এরকম একই রকমভাবে এখানে বলা হচ্ছে কারা কারা পারবে। যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন কমপ্লিট করেছিল এবং মপ আপ রাউন্ড আপগ্রেডেশন ইয়েস করেছিল, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চায় তারা পারবে। যারা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন করেছিল কমপ্লিট করেছিল, অর্থাৎ ওই অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে অ্যাডমিশন করেছিল এবং বলেছিল যে হ্যাঁ মপ আপ রাউন্ডে আমি পার্টিসিপেট করতে চাই, তারা পারবে। আর কি যারা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন কমপ্লিট করেনি কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চায় ইয়েস করেছিল, তারা পারবে। আর আরেকটা কি, যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছিলো, যে এসসি এসটি ওবিসি ছিল কিন্তু তারা ডকুমেন্ট দেখাতে পারেনি ফলে জেনারেল হয়ে গেছিলো, তারা তারা পারবে, তারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। যেটা আগে বললাম যে রাউন্ড টুতে গিয়ে দেখলো যে তার এসসি এসটি সার্টিফিকেট দেখাতে পারছে না, তো সেক্ষেত্রে তাকে জেনারেল হিসাবে গণ্য হবে আর মপ আপ রাউন্ডে সে পার্টিসিপেট করতে পারবে। আর কি যারা অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়েছিল কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি রাউন্ড টুতে, অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়েছিল সিটটাকে ধরে রাখার জন্য কিন্তু সঠিক ডকুমেন্ট দেখাতে পারেনি, ডকুমেন্টে ভুল ছিল, তারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। আর কি আর সেকেন্ড রাউন্ডে বা ফার্স্ট রাউন্ডে কেউ কোনো কলেজ পায়নি এবং তার রেজিস্ট্রেশন করা ছিল এবং সে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছে, তারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চায় এরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে ইয়েস করতে হবে, কিন্তু কলেজ ওটা করে দেবে, ওরা বলবে কলেজ ওটা করে দেবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। আর কি বলা হচ্ছে, একটাই মপ আপ রাউন্ড হবে, মপ আপ রাউন্ড কিন্তু বারবার হবে না, আর এটাই লাস্ট এবং ফাইনাল। মপ আপ রাউন্ড একবারই হবে এবং এটাই লাস্ট এবং ফাইনাল, আর সিট যদি পূরণ হয়ে যায় তো নাও হতে পারে। এবার মপ আপ রাউন্ডটা কীভাবে হবে, একই পদ্ধতি, এখানে এই 3টে বিষয় হতে পারে মপ আপ রাউন্ডেও, সেকেন্ড রাউন্ডে যেমন হয়েছিল ফার্স্ট রাউন্ডে যেমন হয়েছিল। কী কী হতে পারে এগুলো, তো মপ আপ রাউন্ডেও একই রকমের 3টে বিষয় হতে পারে, যে রাউন্ড ওয়ান আর রাউন্ড টুতে তার অ্যাডমিশন হয়েছিল, অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়েছিল এবং মপ আপ রাউন্ডে ইয়েস করেছিল, তো সেক্ষেত্রে কী হতে পারে, সে অন্য কোনো কলেজ পেলো না, মপ আপ রাউন্ডে গিয়েও সে অন্য কোনো কলেজ পেলো না। সেকেন্ড রাউন্ডে হয়তো সে 6 নম্বর চয়েসের কলেজ পেয়েছিল, মপ আপ রাউন্ডে গিয়ে দেখলো 6 নম্বর কলেজই আছে, তার আপডেট হয়নি, সে অন্য কোনো কলেজ পায়নি, তো তাকে 6 নম্বর কলেজে কি ভর্তি হতে হবে, সেখানে অ্যাডমিশন নিতে হবে, আর চাইলে সে ক্যান্সেলও করতে পারে অ্যাডমিশন। আর কি হতে পারে, যে সে নতুন একটা অ্যালটমেন্ট পেলো, হয়তো 6 নম্বর সে চয়েস করেছিল কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে 4 নম্বর চয়েসের কলেজটা পেয়ে গেল, তো তাকে 4 নম্বর কলেজে গিয়ে আবার রিপোর্টিং করতে হবে, আবার ডকুমেন্ট দেখাতে হবে এবং সেখানে ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট নিয়ে ভর্তি হয়ে চলে আসতে হবে। এটা একটা হতে পারে। আর কি হতে পারে 2 নম্বর, যে রাউন্ড টুতে তার অ্যাডমিশন হয়নি এবং তাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছিলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখা গেলো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেখাতে পারছে না, ফলে সে জেনারেল হিসাবে গণ্য হলো এবং সেই জন্য সে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছিল। তো একই রকমভাবে তাকে মপ আপ রাউন্ডে আবার তাকে ফিজিক্যাল রিপোর্টিং করতে হবে, তার সমস্ত ডকুমেন্টস দেখবে, যদি সব কিছু ঠিক থাকে তো তাকে সেই কলেজে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। আর কি কী হতে পারে, যে তারা সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়েছিল কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করতে
পারেনি, ডকুমেন্টস কোনো ভুল ছিল বা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি, তো মপ আপ রাউন্ডে সে একটা কলেজ পেলো, সেই কলেজে গিয়ে তাকে রিপোর্ট করতে হবে, সেখানে আবার ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে সব ঠিকঠাক ডকুমেন্টস আছে। যদি সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে, তাদের দ্বারা অ্যাকসেপ্টেন্স হয়, তো সেখানে তারা অ্যাডমিশন নিয়ে নেবে সেই কলেজে, এবং তার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল। তারপরে তাকে ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট দিয়ে দেবে, তার অ্যাডমিশন কমপ্লিট। আর কি হতে পারে যে রাউন্ড 1 রাউন্ড 2 কোনোটাতেই কোনো কলেজ পায়নি, কিন্তু মপ আপ রাউন্ডে নতুন করে কলেজ পেলো একটা। রাউন্ড 1এও কোনো কলেজ পায়নি, রাউন্ড 2তেও কোনো কলেজ পায়নি, কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে একটা কলেজ পেলো। তো সেক্ষেত্রে কী হবে, তাকে আবার অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে, তাকে অ্যালটমেন্ট লেটার দেবে, অ্যালটমেন্ট লেটার জমা দিতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, ডকুমেন্টসের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অরিজিনাল আর জেরক্স। তারা সব কিছু চেক করবে, সব ঠিক থাকলে তার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। অ্যাডমিশন হয়ে গেল, তারপর তার ফিজিক্যাল রিপোর্টিং পেয়ে যাবে, একটা রিসিপ্ট পেয়ে যাবে, অর্থাৎ তার অ্যাডমিশন কমপ্লিট। আর যদি চায় যে ই কাউন্সিলিং প্রোভাইড, সে উইথড্র করতে পারে, যে মপ আপ রাউন্ডে গিয়েও কি যে এমন কলেজ পেলো যেখানে সে ভর্তি হতে চায় না, বা নন গভর্নমেন্ট কলেজ পেয়ে গেল যেখানে অনেক টাকা লাগবে, সে পড়তে পারবে না, বা সে কোচিং করবে, বা সে অন্য কোনো কোর্স করবে, অনার্স করবে, কিংবা, তো সেক্ষেত্রে সে উইথড্র করতে পারে। ঠিক আছে, এগুলো ছিল মপ আপ রাউন্ডের বিষয়। আর মপ আপ রাউন্ড পুরোটা কমপ্লিট হয়ে গেল কাউন্সিলিং। তাহলে পুরো কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেল, অনেকে ভর্তি হলো, অনেকে উইথড্র করে নিল। তো সমস্ত কিছু ডিটেলসে বললাম। এবার আসছে কিছু জেনারেল রুলস, কাউন্সিলিংয়ের সময় কী কী রুলস মাথায় রাখতে হবে। তো এখানে বলা হচ্ছে যে তোমাকে তো একটা 5,000 টাকা জমা দিতে হয়েছিল অ্যাকসেপ্টেন্স ফি, তুমি কলেজে পেয়ে গেলে, কলেজ অ্যাডমিশন নিয়ে নিলে, তো তোমার কী হবে যে এই টাকাটা তুমি দিয়েছিলে ওটাই অ্যাডমিশনের সময় তোমার কেটে নেবে। ঠিক আছে, তোমার টাকাটা লস যাবে না। আর তুমি যদি চাও যে আমি টাকাটা ফেরত চাই, ঠিক আছে, তো তুমি তার জন্য ইনস্টিটিউটকে অ্যাপ্লাই করতে পারো, তোমাকে টাকাটা আবার রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ভর্তি হয়ে গেলে তোমার টাকাটা অ্যাডমিশনের জন্য কাজে লেগে যাচ্ছে, আর ভর্তি না হলে তুমি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবে, তোমার টাকাটা আবার ফেরত পেয়ে যাবে। এর জন্য একটা হেল্পলাইন নাম্বার আছে, এই হেল্পলাইনে তোমরা ফোন করে জানতে পারো। আর অটোমেটিক সিট ক্যাটাগরি আপগ্রেডেশন, অর্থাৎ তুমি যে কলেজ পেয়েছো সেই কোর্সের মধ্যে আবার তুমি আপগ্রেড, এটা অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে, এটা নর্মাল ব্যাপার। আর এরপর আসছে রিফান্ডটা কি, যে একটা ক্যান্ডিডেট তার সিট অ্যাড্রেসের পিরিয়ড রাউন্ড অনার, এখানে কি বলা হচ্ছে রিফান্ড যেটা রিফান্ডের বিষয়ে আগে বলেছি অনেকবার, আবার বলে দিচ্ছি যে তুমি একটা কলেজে পেলে রাউন্ড 1 রাউন্ড 2, সেখানে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা জমা দিতে হয়েছিল 5,000 টাকা। তুমি আপগ্রেডেশন করলে, মপ আপ রাউন্ড গিয়েও তুমি তোমার মনের মতো কলেজ পেলে না, বা এমন কলেজ পেলে তুমি ভর্তি হতে চাও না, তো সেক্ষেত্রে তোমাকে অ্যাপ্লাই করতে হবে যে রিফান্ড করার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং সেই কলেজে, এবং 60 থেকে 90 দিনের মধ্যে তুমি তোমার টাকাটা ফেরত পেয়ে যাবে। আর আরেকটা ঘটনা ঘটতে পারে যে তুমি ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে বা মপ আপ রাউন্ডে একটা কলেজ পেলে, কিন্তু তুমি কলেজে গিয়ে তুমি ভর্তিও হয়ে গেলে, ঠিক আছে, তোমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, তারপরে তুমি চাইছো যে আমি টাকাটা ফেরত চাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন আছে, সেটা কলেজের উপর নির্ভর করছে, তো কলেজের সাথে যোগাযোগ করে সেটাই করতে হবে। কিন্তু তুমি যদি শুধু ধরে রাখার জন্য যদি তুমি টাকা জমা দাও, কিন্তু তুমি ফাইনাল অ্যাডমিশন না নাও, তো সেক্ষেত্রে তুমি টাকাটা পেয়ে যাবে, কোনো ব্যাপার নেই। এরপর আছে এলিজিবিলিটি, যোগ্যতা। তো এখানে বলা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি কোর্স যেটা আছে, তো সেটা কার জন্য কত পার্সেন্ট সংরক্ষণ আছে সেটাই বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে 90% ডাব্লিউবিজেআই থেকে সিলেক্ট হবে, আর 10% যে সিট আছে, সেই 10% সিট তোমার যে যেই মেন আছে, সে যেই অল ইন্ডিয়া বেসিসে, অল ইন্ডিয়া মেরিট র্যাঙ্কে যে যেই মেনে হয়, তার জন্য 10% সিট সংরক্ষণ থাকে, এটাই বলা হচ্ছে। আর ফার্মেসি যেটা আছে, সেটা ফার্মেসির জন্য এটা বলো যাদবপুরে ফার্মেসি। আর অন্য অন্য কলেজে যদি ফার্মেসি কোর্স থাকে যাদবপুর ছাড়া, তো সেখানেও একই রকমের 10% সিট স্যাংশন করা থাকে, অর্থাৎ সংরক্ষণ করা থাকে অল ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, আর 90% ডাব্লিউবিজের জন্য। আর এখানে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সিট ম্যাট্রিক্স। এখানে সিট বিষয়ে বলা হয়েছে কার জন্য কত পার্সেন্ট রিজার্ভ থাকে। তো এখানে বলা হচ্ছে যে সিটগুলো তো তোমরা পাবে যেগুলো পার্টিসিপেট করবে। টিএফডাব্লিউর জন্য 5% সিট থাকবে, 5% সিট রিজার্ভ থাকবে। পিডাব্লিউডি পার্সনের জন্য যে রিজার্ভেশন, সেটা তোমাদের যে ইনফরমেশন বুলেটিন সেখানে লেখা আছে। আর এসসি এসটি ওবিসিবির জন্য যে, সেটাও তোমাদের সেই ইনফরমেশন বুলেটিনে লেখা আছে, এখানে দেওয়া আছে নাম্বারগুলো কোথায় লেখা আছে। আর ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে একটা বিষয়, যে তোমাদেরকে যদি 2009 সালের আগের ওবিসি হয়, 31/12/2009, তো তোমাদেরকে ওবিসিটা ওবিসি এ না ওবিসি বি, এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন থাকতে হবে।
অর্থাৎ নন ক্রিমি লেয়ার একটা সার্টিফিকেট হয়, এসডি অফিস থেকে পাওয়া যাবে। তো তোমাদেরকে সেটা কালেক্ট করে রাখতে হবে এবং সেখানে ক্লিয়ারলি মেনশন থাকবে ওবিসি এ না ওবিসি বি, ঠিক আছে। আর এখানে ডিফেন্স কোটার জন্য একটা সিট থাকে, তো সেই বলা হচ্ছে যে ডিফেন্স কোটার জন্য যে সিটটা সেটা অফলাইন বেসিসে হবে, আর এটা কিন্তু পুরোটা আউটসাইড দ্য পারভিউ অফ দ্য কাউন্সিলিংয়ের পুরো বাইরে, ঠিক আছে, কাউন্সিলিংয়ের মধ্যে এটা পড়ছে না। যদি ডিফেন্স করার জন্য কোনো সিট থাকে তো সেটা অফলাইনে আলাদাভাবে, তার জন্য কিছু সিট কলেজ থেকে সংরক্ষণ থাকবে, কাউন্সিলিংয়ে এর মধ্যে পড়বে না, ঠিক আছে। আর ডোমিসাইল রিক্রুটমেন্ট বলছে যে কোন পশ্চিমবঙ্গের ডোমিসাইলটা কী কী পাবে, এটা বলা হচ্ছে এখানে যে এই যে পশ্চিমবঙ্গে যদি বাসিন্দা হয় তো যে কোনো ইঞ্জিনিয়ার, টেকনোলজি আর ফার্মেসি কলেজে ভর্তি হতে পারে। যাদবপুর ইউনিভার্সিটি হলে 90% সিট তাদের জন্য সংরক্ষণ, 10% অল ইন্ডিয়ার জন্য সংরক্ষণ। আলিয়া ইউনিভার্সিটির যে কোনো কলেজে ভর্তি হতে পারে যে কোনো কোর্সে। আর যে কোনো জেনারেল ক্যাটাগরির বিটেক, তারপরে যে অ্যানিম্যাল ও ফিশারি সায়েন্স আছে সেগুলো পার্টিসিপেট করছে, তা সেখানেও ভর্তি হতে পারে। আর যে কোনো রিজার্ভ ক্যাটাগরি সেট এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডাব্লিউডি টিএফডাব্লিউ এই যে কোনো কোর্সে ভর্তি হতে পারে। মানে হয়তো পশ্চিমবঙ্গের বাসিন্দারা যতগুলো সিট আছে সবটাতেই অ্যাভেলেবল, শুধু যাদবপুরের ক্ষেত্রে 90% 10% সিট কী থাকে অল ইন্ডিয়ার জন্য সংরক্ষণ থাকে, এটাই বলা হচ্ছে। আর এর জন্য বলা হচ্ছে আর এইগুলো, আর এখানে হচ্ছে লিগাল জুরিসডিকশন, যে যদি কোনো রকম ঝামেলা হয়, কোনো প্রবলেম হয় এই কাউন্সিলিং প্রসেসে, তো তার জন্য যে ক্যালকাটা আদালত আছে সেটা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করবে বা মেনটেন করবে। ডাব্লিউবিজি এর জন্য কোনো রকমভাবে দায়ী নয়, এটাই বলা হচ্ছে, ঠিক আছে। তো ক্যালকাটা জাজের উপর ভিত্তি কোনো রকম ঝামেলার ফালতু জড়িয়ে লাভ নেই। তো এইগুলোই বলা হচ্ছে। এই তো 10 পাতা শেষ হয়ে গেল, যতগুলো ছিল সমস্ত কিছু ডিটেলসে বললাম। অনেকক্ষণ ধরে বলছি, কথা বলছি, অনেক ভেবেচিন্তে পড়ে, বারবার পড়ে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বললাম। তাছাড়া আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আছে, তার জন্য আরও ভালোভাবে এগুলো ক্লিয়ার করতে পারছি। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো সেটা কমেন্টে অবশ্যই জানাবে, ক্লিয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটিকে লাইক করে দিও, অনেকক্ষণ ধরে বলছি, অনেক কিছু বললাম। ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাল যে বাটনটা আছে সেখানে টাচ করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই উপকার পায়, সবাই জানতে পারে। আর ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য।